সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। বাংলাদেশের সঙ্গে আলোচনায় প্রস্তুত ভারত, জানিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। প্রধান উপদেষ্টার সঙ্গে সিএসির বৈঠকের বিষয়ে জনগণের সামনে স্পষ্ট করার দাবি বিএনপির। জাতীয় ঐক্য ও গণতন্ত্রের পথে উত্তরণ, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আছেন সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন আব্দুস সালাম, চেয়ারপারসন উপদেষ্টা বিএনপি। জনাব সৌরভ হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে আপনার কাছে আসি যে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের শুরু থেকে আমরা যে সম্পর্কটি লক্ষ্য করেছি, একটু দূরত্বর যে ভাব দেখেছি, সেই জায়গা থেকে কি একটু সরে আসতে পারে বা দূরত্ব বুঝতে পারে বলে মনে করেন? আজকে আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন যে বাংলাদেশের সঙ্গে তারা আলোচনার জন্য প্রস্তুত। ধন্যবাদ। এটা তো ইতিবাচক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বলছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক নবায়ন বা নতুন করে কাজ করতে তারা আগ্রহী, তবে এটি তার কাছ থেকে আমরা প্রথম শুনলেও একদিন আগে কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও কিন্তু একই ধরনের কথা বলছেন যে ভারতের সাথে সম্পর্কের আমরা পুনর্গঠনের চেষ্টা করছি। আওয়ামী লীগ সরকারের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, সেটা মাঝখানে টানাপোড়েন হয়েছে নানা কারণে, সেটা যাতে কেটে যায়। ইতিমধ্যে তিনি আরও বলেছেন, যেটি ভারতের অন্যতম উদ্বেগ, এখানকার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল যে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ একটা ত্রিপক্ষীয় জোট হওয়ার কথা। এটা কারা বলেছে? আঞ্চলিক জোট। এটি একটি সহযোগিতা বৈঠক হয়েছে, সেখানেই এই আলোচনা হয়েছে। কিন্তু বাংলাদেশ সরাসরি বলেছে যে তারা কোনো জোট করবে না, তবে সহযোগিতা কাঠামো তো হতেই পারে যে কোনো দেশের সাথে যে কোনো দেশ। আর সেক্ষেত্রে আমি বলবো যে দুই দিক থেকেই একটা ইতিবাচক পদক্ষেপ বা উদ্যোগ আছে। কারণ ভারত বাংলাদেশ নিকট প্রতিবেশী এবং এই দেশটির সাথে 4000 কিলোমিটার আমাদের সীমান্ত। সুতরাং সেটি তো একটা মানে আমরাও ভারতকে কি বলে বাদ দিয়ে চলতে পারবো না, ভারতও বাংলাদেশকে বাদ দিয়ে চলতে পারবে না। অন্তত এটি ভারতের সরকার যত দ্রুত উপলব্ধি করে ততই মঙ্গল। দেখুন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, অর্থনৈতিক সম্পর্ক আছে, শিক্ষা, পর্যটন ইত্যাদি অনেক ক্ষেত্রে। কিন্তু এখানে রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা দেখলাম যে বাংলাদেশের যারা পর্যটন, তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না, বা অন্যান্য তাদের একমাত্র বিজনেস ভিসার ব্যবসায়ীরা কিছু ভিসা পাচ্ছেন এবং মেডিকেল, তাও কাঠখড় পোহাতে হয়। এবং ভারতের ভিসা নিতে 1 লাখ টাকা পর্যন্ত মানে খরচ করেছে, এরকম মানুষের কথাও শুনেছি, যে কারণ তারা স্বাভাবিকভাবে ভিসা পাননি। সুতরাং এটা একটা কমিশন বাণিজ্যে পরিণত হয়েছে, যেটা ভারতের জন্য মোটেই কি বলে এটা আনন্দের খবর নয়। বাংলাদেশ অনেক ক্ষেত্রেই, যেমন শিক্ষা এবং বিশেষ করে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল ছিল, কিন্তু সেখানে ভারত যদি আমাদের চিকিৎসার পথ বন্ধ করে দেয়, এটা তো কোনোভাবেই সৎ প্রতিবেশীসুলভ আচরণ হবে না। আবার তাদের কোনো ব্যাপারে উদ্বেগ থাকলে সেটাও জানাতে পারে। তবে এই সম্পর্ক, এটি দুই দিক থেকেই যে আহ্বান বা যে সদিচ্ছার প্রকাশ, সেটি কীভাবে এখন চাইলেই তো হবে না, এটার একটা কর্ম পরিকল্পনা করতে হবে। আমরা আশা করি যে ভারতের পররাষ্ট্র সচিব এখানে এসে গেছিলেন, তারপর বাংলাদেশের পররাষ্ট্র সচিব কিন্তু দিল্লিতে যাননি। দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে, সীমান্ত বাহিনীর বৈঠক হওয়ার কথা ছিল, সে বৈঠকও স্থগিত করে দেওয়া হয়। আমরা আশা করি, এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘে। তাই দুই দেশের উচ্চ পর্যায়ে যত বৈঠক, যত আলাপ আলোচনা হবে, তত একটা ইতিবাচক প্রভাব পড়বে। প্রধান উপদেষ্টার ব্যাংককে প্রধান উপদেষ্টার সঙ্গে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছিল, কিন্তু সেই বৈঠক খুব একটা ফলপ্রসূ হয়েছে বলা যায় না। কারণ এবার আশা করা যায় যে আমাদের বিশেষ করে যে বাণিজ্য ক্ষেত্র একটি ইতিবাচক প্রভাব পড়তে পারে। না, বাণিজ্য এখন অবশ্যই বাণিজ্য ক্ষেত্রে অনেকগুলো বিধিনিষেধ এবং স্থলবন্দর দিয়ে অনেক পণ্য ভারতে যাতায়াতের ক্ষেত্রে, ভারতে সরবরাহের ক্ষেত্রে তাদের বিধিনিষেধ আরোপ করেছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের একটা অংশ ভারতীয় বন্দর হয়ে যেত, বিমানবন্দর এবং স্থলবন্দর, সেটা তারা নিষেধাজ্ঞা জারি করেছে। সুতরাং এক ধরনের তো আমরা সমস্যা হয়েছি, কিন্তু সংবাদ মাধ্যমে আবার দেখলাম যে ভারত থেকে পণ্য আনার পরিমাণ কমেনি। অর্থাৎ আমরা তাদের পণ্য পাচ্ছি, কিন্তু আমাদের যে পণ্য রপ্তানির করার কথা, যেটা পাঠানোর কথা, সেটা পাঠানো যাচ্ছে না বা নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। রপ্তানি কমেছে, রপ্তানি কমেছে। এবং দেখুন, ভারতের সাথে এবং চীনের সাথে আমাদের আমদানি রপ্তানি এত ঘাটতি, কোথাও 10 গুণ বেশি, ভারতের সাথেও সেটি 7-8 গুণ বেশি। তা সেক্ষেত্রে তারপরও যদি আমাদের রপ্তানি কমে যায়, সে তো খুবই আশঙ্কার কথা। আমি আশা করি দুদেশের সম্পর্কটা তো শুধু সরকারের সঙ্গে সরকার হয় না, জনগণের সাথে জনগণের সম্পর্ক। বাংলাদেশের জনগণের জন্য কোনো কষ্ট হোক, কোনো বিপদ ডেকে আনে অথবা কোনো রকম, এবং ইতিমধ্যে দেখেছেন যে এই টানাপোড়েনের মধ্যে ভারত থেকে নিয়মিত কিন্তু পুশব্যাক বা পুশিং হচ্ছে। সেটাই বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু যদিও এ ব্যাপারে কূটনৈতিক পর্যায়ে কোনো আলোচনা হয়নি। আমরা আশা করি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এই বক্তব্যের পর দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনাটা জোরদার হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব আব্দুল সালাম, চেয়ারপারসন উপদেষ্টা বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছে আসি। বাংলাদেশের সঙ্গে আলোচনায় প্রস্তুত ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তিনি জানিয়েছেন ভারতের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের শুরু থেকে আসলে সম্পর্কের যে দূরত্ব আমরা লক্ষ্য করেছি, এর পরপরে আমরা লক্ষ্য করেছি যে বাণিজ্যিক ক্ষেত্রে আসলে অনেকগুলো বিধিনিষেধ, আমাদের রপ্তানির ক্ষেত্রে অনেকগুলো বিধিনিষেধ তারা করেছেন। তো সবকিছু মিলে আসলে এটি কি সম্পর্কের দূরত্ব কি ঘুচতে যাচ্ছে, বা কোনো কি ধরনের প্রভাব পড়তে পারে আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। আমাদের বিজ্ঞ আলোচক, বিশিষ্ট সাংবাদিক সৌরভ ভাইকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান শুনছেন, দেখছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এই বিষয়টা কিন্তু আজকের সমস্যা না। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখনও সবাই মনে করছিল বাংলাদেশের সাথে না, আওয়ামী লীগের সরকারের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল, কিন্তু জনগণের সাথে ভালো সম্পর্ক ছিল না। অর্থাৎ এই যে আমাদের রপ্তানি ঘাটতি, এটা কিন্তু সেই সময় থেকেই। আর এখন যেটা একেবারে বন্ধ হওয়ার উপক্রম, অর্থাৎ এটা একেবারেই নাই। এটা হলো যে ক্ষমতায় থাকলে আপনি মুক্তবাজার অর্থনীতি, আজকে যে সমস্ত দেশগুলো মুক্তবাজার অর্থনীতিতে আছে, তো সেই জায়গায় তারা এই নীতিটা কিভাবে বাংলাদেশের বেলায় কিভাবে এটাকে তারা কন্ট্রোল করে, এটা আমরা দেখেছি। আগের সরকার যখন ছিল তখনও কন্ট্রোল করেছে। আমাদের যে সমস্ত দ্রব্যগুলো তাদের এখানে যেতে পারে, তাদের এখানে মার্কেট পেতে পারে, সেই ব্যাপারে কিন্তু সবসময় উদাসীন। আমাদের সরকারও সেসব উদাসীন ছিল, আর ভারত তো রিজেক্টেড, অর্থাৎ সেগুলোর ব্যাপারে একটা ব্যারিয়ার দিয়ে রাখছিল সব ব্যাপারে। আপনি দেখেন, মিডিয়াতে দেখেন, আজকে এই যে টেলিভিশন দেখেন, আপনার দেশ টিভি কি সেখানে চলতে পারে? আপনার অন্য যে কোনো টিভি কি সেখানে কেউ দেখতে পারে? কিন্তু তাদের তো সব আমরা দেখতে পাই। এবার কি সেই দূরত্বটা ঘুচবে কিনা দেশের সঙ্গে, জনগণের যে সম্পর্কটা, যেটা সৌরভ ভাই যেটা বলছেন, আমি তো দুঃখিত, আমার একটু দেরি হচ্ছে আসতে, যেটা হলো যে সরকারের সাথে সরকারের সম্পর্ক, জনগণের সাথে সম্পর্ক। এখানে কোনো ব্যক্তি বিশিষ্ট, তাহলে কি ভারত বলে দিবে যে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশের সাথে সম্পর্ক থাকবে না? এটা কি জাতীয় বা এটা আন্তর্জাতিক কূটনীতিতে এটা কি পড়ে যে তারা চুজ করবে যে আমার এখানে গভর্নমেন্ট কে থাকবে? ঠিক আছে, এটা তো অনৈতিক ব্যাপার। এটা মানে কমপ্লিট একটা জাতিসংঘের যে সমস্ত বিধিবিধান যেগুলো আমরা স্বাক্ষর করেছি, আমরা মানি, যেটা স্বাধীন রাষ্ট্র হিসাবে, আজকে তারা তো সেগুলো মানে না।
আগের সরকার যেটা ছিল যে যেহেতু তাদের মোসাহেবি করতো, তারা এটা তাদের ব্যক্তি লাভের জন্য আর সেগুলো কোনো প্রটেস্ট করতো না। কিন্তু বর্তমান সরকার সেটা করছে এবং আমরা মনে করি যেটা করা উচিত। এবং এই ব্যাপারে অবশ্যই আজকে আন্তর্জাতিক বিষয় ইস্যুর উপর আনা দরকার, যে মুক্তবাজার অর্থনীতিতে যদি আমি বিশ্বাস করি, তাহলে মুক্তবাজার অর্থনীতি শুধু কি ভারতের ক্ষেত্রে বাংলাদেশের জন্য না, আমার বেলাও ভারত সেটা প্রযোজ্য। আমরা সেই সময় দেখেছি যে আমাদের জামদানি শাড়ি সেখানে যেতে পারবে না, আমাদের ছোটখাটো কিছু ওই সেভেন সিস্টার্স এই অঞ্চলে ব্যবসা করতো, সেগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এটা কি, এটা কি গায়ের জোরের কথা নাকি? অর্থাৎ আমি একটা আন্তর্জাতিক যে সমস্ত রুলসগুলো আছে আমি কি সেগুলো মানবো না? এটা হলো যে এই জন্য আমরা মনে করি যে অবশ্যই ভারতেরও বোঝা উচিত যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, স্বাধীন দেশ। তার সরকার কে হবে কে থাকবে না এটা তার ডিসাইড করার কোনো কিছু না, এটা জনগণ ডিসাইড করবে। এবং জনগণ এবং এই সমস্ত বিষয়ে তার জনগণের সাথে সম্পর্ক রাখাই উচিত। কোনো একটা দলের সাথে তার সম্পর্ক থাকবে এটা কোনোদিন হতে পারে না। আমাদের যে বাণিজ্যিক যে সম্পর্কগুলো ছিল সেগুলোকে প্রতিস্থাপন বা পুনঃস্থাপন হওয়ার কোনো সম্ভাবনা আছে? হওয়া উচিত, কিন্তু তারা তো যেভাবে করতেছে যে এখন পর্যন্ত তো কোনো কিছুই হচ্ছে না, বরঞ্চ আরো ডে বাই ডে সেটা আরো ক্লোজ হচ্ছে। আমরা মনে করি যে ভারত একটি স্বাধীন দেশ, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমাদের রপ্তানি বাণিজ্য সব সময় তাদের ঘাটতি, সব সময় ঘাটতিতে আছে। কেন আমরা ঘাটতিতে থাকবো? আমরা ঘাটতিতে থাকবো কেন? আজকে স্বাভাবিকভাবে আমাদের যে সমস্ত দ্রব্য আমরা সেখানে রপ্তানি করতে পারি সেগুলো দোয়ার খুলে দিতে হবে, সেগুলোর মার্কেট যাতে আমরা সেখানে পাই সেটা দিতে হবে। তার মার্কেট আমার এখানে থাকবে, সেগুলো একচেটিয়া রেখে বাংলাদেশ কি তার মানে রাষ্ট্রীয় কোনো মার্কেট নাকি? এটা তো আমার দেশ, আমার স্বাধীন দেশ। কাজে তারা যতটুকু সুযোগ সুবিধা পাবে আমাদেরও সেম ততটুকু সুযোগ সুবিধা হবে। জাতিসংঘের চার্টারে যেটা আছে এটা থাকা উচিত। সেই ব্যাপারে বলবো যে পর্যটনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এই সরকারের সময় ভিসা বন্ধ করে দেওয়ার নানান ইস্যু রয়েছে, নানান ইস্যুতে এগুলো আসলে দেখেন, এগুলো কিন্তু এই সরকার আরো জোরালো ভাবে তোলা উচিত। এই যে একটা যে পুশিং, হাউ কাম একটা স্বাধীন দেশে আপনি সরকারকে তোয়াক্কা করে, আমার বাহিনীকে তোয়াক্কা করে আপনি আমার বর্ডার দিয়ে পাঠিয়ে দিবেন, তো কালকে কি আমিও কয়েক লক্ষ লোক ওই বর্ডারে নিয়ে আমি পাঠিয়ে দিব সেখানে? এটা কি হইতে পারে? এই সরকার কেন এটা এখন পর্যন্ত জোরালো ভাবে এটা তুলে ধরছে না, প্রটেস্ট করছে না, এবং সীমান্ত কেন রক্ষা করছে না? আজকে সীমান্ত অরক্ষিত হয়ে গেছে, এটা তো হইতে পারে না। তাছাড়া এই পুশিনের মধ্যে ভারতীয় নাগরিকরা ঢুকতেছে না ভারতীয় গোয়েন্দা বাহিনী ঢুকতেছে না অন্য কিছু ঢুকতেছে, আমি কিভাবে জানবো? তো এই সরকার তো এত বলার পরও আমাদের সরকারও তো এই ব্যাপারে কোনো স্ট্রিক্ট কোনো ভূমিকাও নিচ্ছে না, কোনো জবাবও দিচ্ছে না, শুধু বলতেছে এটা থামানো যাচ্ছে না। হাউ কাম থামানো যাচ্ছে না? মানে আপনি ওইখানেই করেন, সেনাবাহিনী পুশ করেন, সেনাবাহিনী নিয়ে দাঁড় করান সেখানে, যদি বিজেপি না পারে। আমরা তো জানি যে এই কারণে যে বর্ডার গার্ড সেই সময় যে বিডিআরকে যে হত্যা ধ্বংস করা হলো, কারণটা তো ওইটাই। তারা মনে করে যে বাংলাদেশের নিজস্ব কোনো বাহিনী দরকার নাই, তাহলে তো ঠিক আছে, তুমি আমার সাথে ওই ব্যবহারটা করতেছো না। আজকে আমার বাজারটা সে সম্পূর্ণ ব্যবহার করবে আর আমি তার বাজার ব্যবহার করতে পারবো না। আমি যদি কোয়ালিটিতে না টিকি সেটা হবে না, কিন্তু তুমি আমাকে ইনি করতে দিবা না, তো এটা কোনো কথা হলো নাকি? এটা তো এই মানে একচেটিয়া মনোভাব বা বড় ভাই সুলভ মনোভাব, এটা তো হইতে পারে না, একটা ফ্যামিলির মধ্যেও সেটা হয় না। তো এই ব্যাপারে এই সরকার আরো দৃঢ়চেতা মনোভাব নিয়ে জাতীয় আন্তর্জাতিক আন্তর্জাতিক ফোরাম এগুলো তোলা উচিত যে কেন আমরা বঞ্চিত হচ্ছি, আমাদের অর্থনীতি তো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, তাই না? এবং এই কারণেই বলি যে আসলে আমাদের দরকার যেই জন্য একটা নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার হলে তখন এটা জবাবদিহিতা থাকে এবং সেটা সারা বিশ্বের সেটাকে প্রেশারাইজ করা যায়। এবং সে সময় আমাদের ঠিক আছে, আমাদের যদি ওই রকমই হয় তাহলে তার সাথে কোনো বাণিজ্যই আমার দরকার নাই, কোনো বাণিজ্যই দরকার নাই। সে যদি আমার সাথে না করে, আমরা দরকার হলে 5 বছর কম খাবো, তারপর আমার অর্থনীতি আমি বিল্ড আপ করবো। বাংলাদেশের অর্থনীতি বিল্ড আপ করার সুযোগ আছে যদি আমরা সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে দেশের পক্ষে সবকিছু করি। আমাদের এখানে বাজারও আছে, আমার এখানে ইন্ডাস্ট্রি, তাহলে আমার ইন্ডাস্ট্রিগুলো দাঁড়াবে। আমার ইন্ডাস্ট্রি তো সব অনেক কিছু শেষ হয়ে গেছে,
আমার ইন্ডাস্ট্রি শেষ করে দিছে, তাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করতেছে, ভিসা বন্ধ করে দিছে। আজকে এই সরকার এখন এই সরকারও আসার পরে যে দুইটা নীতিতে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত ছিল, একটা শিক্ষা আর একটা স্বাস্থ্য। এই দুইটা ব্যবস্থা কমার্শিয়াল হয়ে গেছে। এই দুইটা ব্যবস্থা আগের সরকার ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে। এখন এই সরকার এসে দেখে যে সংস্কার করবে, এইটার মধ্যে তো না, এই দুইটার একটাও নাই, এই দুইটা একটাও সংস্কারের মধ্যে নাই। তো কেন? বাজেটও কমায় দিছে। তো এটা তাহলে কিভাবে বুঝবো যে এই সরকারও এই দেশের জনগণের পক্ষে চিন্তা করতেছে? জি, এই আলোচনায় ফিরবো আমরা একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, সপ্তাহের দেশে নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব সোহরাব হাসান আপনার কাছে আছি। সম্প্রতি আসলে স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন নিয়ে একটি মুখোমুখি অবস্থানে বেশ কয়েকটি দল। জামাত বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, বিএনপি সহ বেশ কয়েকটি দল চায় জাতীয় নির্বাচন আগে। এই বিতর্কের আসলে সমাধান কারা করবে, কোন পথে, কিভাবে হবে সমাধান? রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, নেতাদেরই করতে হবে। তবে কোনটা অগ্রাধিকার পাবে সেটি জনমতের উপর নির্ভর করে, জনগণের আকাঙ্ক্ষার উপর নির্ভর করে। এবং আমরা তো দেখলাম যে 5 আগস্টের পর নতুন সরকার গঠিত হলো, এবার অনেকগুলো কমিশন হলো, কমিশনের অনেক ভালো ভালো সুপারিশ দিয়েছে। কিন্তু যার সঙ্গে নির্বাচন অথবা সংবিধানের সাথে যুক্ত নয়, যেগুলো প্রশাসনিক নির্দেশে যেগুলো বাস্তবায়ন করা যায়, সে ব্যাপারেও কিন্তু খুব অগ্রগতি হয়নি। প্রথম দিকে তো সংবিধান সভা না জাতীয় সংসদ, সংবিধান পরিবর্তন, নতুন করে লেখার কথা বলা হয়েছে, গণভোটের কথা এসেছে, কিন্তু শেষ পর্যন্ত এখন আলোচনা যেদিকে যাচ্ছে তাতে হলো একটা জাতীয় সংসদ নির্বাচন যত দ্রুত এবং ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে করতে পারাটাই অগ্রাধিকার পাচ্ছে। আর আপনি যেটা বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দল তো তার সুবিধা মতো দাবি দেওয়া পেশ করবেই প্রেস ক্লাবের সামনে, যমুনার সামনে। এতে কি নির্বাচনকে সংখ্যা, জাতীয় নির্বাচনকে কি সংখ্যা বনশ্চিতা ফেলে? না, সংখ্যা না। যেমন জামাত ইসলামে নিবন্ধন পাওয়ার পরই প্রধান উপদেষ্টার প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করে তারা বলেছে যে এই স্থানীয় সরকার নির্বাচন তারা আগে চায়। কিন্তু ইতিমধ্যে আমরা সংবাদ মাধ্যমে যেটা দেখেছি, যেটা বিএনপিও পারেনি, জামাত কিন্তু অধিকাংশ আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। এখন মানে জাতীয় নির্বাচনে তা নির্বাচনের প্রস্তুতি তলে তলে সবাই নিচ্ছে। আবার বাইরে বলছে আবার এনসিপি বলছে এই নির্বাচন কমিশনই পুনর্গঠন করতে হবে, তা আবার একটি নির্বাচন কমিশন করতে হবে, তারপর কোন নির্বাচন হবে। রাজনৈতিক কৌশল মনে করছে, রাজনৈতিক কৌশল, দাবি দেওয়া, নিজের অবস্থান সুদৃঢ় করা। তবে আলোচনা যেদিকে এগোচ্ছে এবং কিছু তো অগ্রগতি হয়েছে, একেবারে হয়নি তা নয়। প্রধানমন্ত্রীর মেয়াদ, মানে এক ব্যক্তি 2 মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবেন অথবা 10 বছর। এনসিসি মানে জাতীয় যে সাংবিধানিক যে কাউন্সিল করার কথা ছিল, সেখান থেকে জাতীয় ঐকমত্য কমিশনে সরে আসছে। তারা বলছে এখন একটা কমিটি, এবং সেই কমিটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শুধু নিয়োগের ক্ষেত্রে সুপারিশ করবে। বিএনপি কিন্তু সেটাও মানছে না। বিএনপি যখন এক ব্যক্তির প্রধানমন্ত্রী পদে 10 বছর থাকার প্রস্তাবে সম্মতি দিয়েছে, মানে তখনই কিন্তু তারা বলেছে যে এটা শর্ত সাপেক্ষে, অর্থাৎ এনসিসি তারা মানে জাতীয় সংবিধান কমিটি বা কমিশন তারা মানবে না। তারা এটা মনে করে যে নির্বাহী বিভাগের উপর খবরদারি বা হস্তক্ষেপ। হ্যাঁ, এখন অনেকগুলো অমীমাংসিত বিষয় আছে, সেটা সমাধান করা সদিচ্ছা থাকলে সমাধান করা কঠিন নয়। আর যেমন উচ্চকক্ষের নির্বাচন কিভাবে, কোন পদ্ধতিতে হবে, বেশিরভাগ দল বলেছে যে নিম্নকক্ষের ভোটের অনুপাতে, মানে নিম্নকক্ষে যে পরিমাণ ভোট পাবে তার ভিত্তিতে এটা হতে পারে। বিএনপি বলেছে না, নিম্নকক্ষের আসনের ভিত্তিতে। আমি মনে করি বিএনপির এখানে ভোটের ভিত্তিতে বিএনপির কোনো ভয় পাওয়ার কিছু নেই। বিএনপি এটা কেন বাধা দিচ্ছে জানি না, সালাম ভাই এখানে আছেন। কারণ যদি ধরে নেই বিএনপি 40% ভোট পেল, তার 40% নিম্ন তখন নিম্নকক্ষ যেটা হবে, সেখানে তার আসন যদি হয় 200-র উপরে,
তো উচ্চকক্ষে যদি 100টি আসনের মধ্যে 40টি আসন পায়, তাতে বিএনপির তো ভয় পাওয়ার কিছু নেই। মানে এটা হচ্ছে ধারণাগত। আর মানে এই আসনের ভিত্তিতে হওয়ার একটা ভয় এটাই যে এখন আমরা নারী সংরক্ষিত নারী আসন যেভাবে নির্বাচিত হয়, সেটা ঠিক নির্বাচন না, দলের প্রধান বা দলের নেতৃত্ব বা কমিটি বলে নির্বাচন মনোনয়ন কমিটি যাদের নাম বলে দেন তারাই নির্বাচিত হয়ে যান। একটা ভারসাম্য থাকা উচিত, একটা জবাবদিহি থাকা উচিত। অথবা দলগুলো যেটি অঙ্গীকার করেছিল যে তৃণমূল থেকে যে মনোনয়নটা আসবে তৃণমূল থেকে, সেখান থেকে যে প্যানেল হবে প্যানেল থেকে একজন নেতৃত্ব নেবে। এটা 2008-এর নির্বাচনে কিন্তু এটা বাধ্যতামূলক হয়েছিল, পরে আওয়ামী লীগ সরকার সেটাকে ঐচ্ছিক করেছে। সুতরাং সেখানেও ওই একক কর্তৃত্ব বা নেতৃত্বের বিষয়টি এসে যায়। তো আশা করি, এবং বিএনপি 31 দফায় যেসব প্রস্তাব দিয়েছে সেখান থেকে সরে আসার কোনো সুযোগ আছে বলে মনে হয়। আপনার কাছে আমি জনাব আব্দুল সালাম আপনার কাছে আসি যে স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে যে মতদ্বৈধতা রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটিকে কি রাজনৈতিক কৌশল বলবেন নাকি কোনো শঙ্কাও দেখেন এর মধ্যে? এটা রাজনৈতিক অপকৌশল। আচ্ছা, এটা হলো যে কমপ্লিটলি বলবো যে শেখ হাসিনাও যেরকম মনে করেছিল যে বিএনপিকে ঠেকানোর জন্য যা যা করা দরকার করতে হবে, বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। ঠিক এখনো একটা জোর যে কোনোভাবে যে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে সেটার জন্য বিভিন্ন রকম অপকৌশল নিচ্ছে। আমি এখানে এই জন্য কি জাতীয় নির্বাচন আগে চাচ্ছে না? অবশ্যই, কারণ আমি বলি আপনাকে যে আজকে ইউনিয়ন পরিষদের আমরা যে প্রাইমারি আজকে প্রথমে যে আলোচনাটা আপনি উত্থাপন করলেন, যে আজকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলে কি আজকের এই বাণিজ্যের যে আমার ঘাটতি, এটার ব্যাপারে কোনো রোল প্লে করতে পারবে? আজকে যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কি আমার ওই যে করিডোর যেটা দিতে চাচ্ছে, করিডোর না কি বলে এটা, মানবিক করিডোর, হ্যাঁ মানবিক করিডোর, সেটা কি বন্ধ করতে পারবে? আজকে আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কি আজকে ওই আপনার মনে করেন ভোট মানুষের যে আমরা কি ভোট না, আমরা কি মানুষের যে ভোটের মালিকানা যেটা ছিনতাই হয়েছে এটা ফিরে চাচ্ছি, এটা কি ফিরাই দিতে পারবে ইউনিয়ন পরিষদে? সবাই মিলে পারবে? এটা তো একটা জাতীয় ব্যাপার। আগে বিষয়টা হলো জাতীয় প্রশ্নটা আগে সেটেল করতে হবে। সেজন্য আপনার দল আগে জাতীয় নির্বাচন চায়? অবশ্যই। এবং এটা তারা যেটা করতেছে এটা হলো অ্যাবসলিউটলি ওই যে বললাম যে হাসিনার মতো আজকে রোল প্লে করতেছে। আবার কি বলতেছে যে রাষ্ট্রপতি নাকি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ভোটের দ্বারা হইবে, অর্থাৎ এটাকে ওরা পাকিস্তান আমলে ফিরে যেতে চায়। আর আরেকটাই বলতে চাই যে এখানে কি তাহলে কি এই রাষ্ট্রপতির শাসিত সরকার হবে নাকি? পাকিস্তানের মধ্যে রাষ্ট্রপতির শাসিত সরকার ছিল। এই জন্য এইগুলো হলো বেসিক ডেমোক্রেসি। অর্থাৎ এগুলো বলে আপনাকে আরেকটা আমি যেটা বলবো যে এগুলোকে বলে দেশটাকে পিছায় দেওয়া এবং পরাজিত যে ফ্যাসিবাদ তাকে আসার আরেকটা সুযোগ করে দেওয়া। এবং এটা একটা কমপ্লিটলি শুধু বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। ওই সময় আমরা বলছি যে এটা এই লড়াইটা আমরা যেটা করতেছি শেখ হাসিনার বিরুদ্ধে শুধু বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য না, বেগম খালেদা জিয়া তারেক রহমানকে ক্ষমতায় নেওয়ার জন্য, দেশটাকে রক্ষা করার জন্য, দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, দেশের গণতন্ত্রটাকে ফিরে আনার জন্য। দেখে যে এখনো যেটা বলবো এটা কে ক্ষমতায় যাবে না যাবে পাবলিক ডিসাইড করবে। তারা আগেই কেন এই সমস্ত অপকৌশল করে আজকে দেশটাকে আজকে যদি মনে করেন এই সরকার ব্যর্থ হয়, যে অর্থনৈতিকভাবে তো কোনোভাবেই আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে যেতে পারছি না, আজকে বেকার সংখ্যা বাড়তেছে ডে বাই ডে, আন্তর্জাতিক প্রবলেমগুলো আরো 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 মানে প্রকট হয়ে আসতেছে। এবং যেটা ওই যে সৌরভ ভাই যেটা বলতেছিলেন যে বিভিন্ন জিনিসপত্রের দাম আলটিমেটলি আস্তে আস্তে আরো বাড়বে। তো এই যে প্রবলেমের মধ্যে দেশটাকে ঠেলে দিচ্ছে, এই ঠেলে দেওয়া অবস্থায় যদি আজকের এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যদি এক জায়গায় স্ট্যাগন্যান্ট হয়ে যায়, যদি ফেল করার পরে হোয়াট ইজ নেক্সট? এরপরে কি হবে? আরেকটা অন্ধকার। দেখা যায় এরা কি সচেতন ভাবে সে অন্ধকারের দেশটাকে ঠেলে দিতে চাচ্ছে? আমরা তো বলতেছি না বিএনপির আপনি ক্ষমতায় দেন, আমরা বলছি পাবলিকের ভোটের অধিকারটা ফিরিয়ে দেন, পাবলিক ভোটটা দিয়ে পাবলিকের গভর্নমেন্ট পাবলিক ঠিক করুক। আর তারপর সব কিছুই কি আপনি এইবারই করে ফেলতে পারবেন? এই সংস্কারই করে ফেলতে পারবেন না তো। আপনি খালি একটা জিনিস করেন যে পরবর্তী নির্বাচিত সরকার
যাতে ফ্যাসিস্ট না হইতে পারে। সেটার জন্য এক নম্বরে দরকার যে নির্বাচনটা যখন হবে, জাতীয় নির্বাচন, অবশ্যই রানিং যে সরকার থাকবে তাদের অধীনে নির্বাচন হবে না, একটা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে। এটা যদি করতে পারেন, 5 বছর অন্তর অন্তর যদি নির্বাচনটা কনফার্ম করতে পারেন, তাহলেই স্বৈরাচার হওয়ার পর থেকে সরকারকে আপনি রক্ষা করতে পারবেন। আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে ডে বাই ডে হবে। আমরা তো 31 দফা দিয়ে রাখছি বহু আগে থেকেই, কিন্তু সেই সমস্ত বিষয় এখন ওই 10 বছর ব্যাপারে তো আমরা তো পরিষ্কার যেটা বলছি, আমরা বলছি যে পরপর 2 বারের বেশি কেউ করতে পারবে না। কিন্তু আপনার এটা রে ভাই, এখন বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার জন্য শয়ে মনে লাইন ধরে দাঁড়ায় আছে। তাই আমরা তো দেখছি শেখ হাসিনার আমলে মানে প্রধানমন্ত্রীও দেখছি, তারপরে মন্ত্রীরাও দেখছি যে এক একজনের অবস্থাটা কি। সবকিছু মিলে আল্লাহর হস্তে বাস্তবে আসতে হবে। আর কারা ঠিক করতেছে? যারা দেশ পরিচালনা করবে না তারা ঠিক করতেছে আপনি কিভাবে করবেন। এর রাজনীতিবিদদের অংশগ্রহণটা কি? আমি আসবো আপনার কাছে একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, সপ্তাহের দেশে নিচে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব সোহরাব হাসান। আপনার কাছে আসতে চাই যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখন আসলে কতটা শক্তিশালী হয়েছে বা সক্ষমতা জায়গাগুলো বাড়ছে, যে দুর্বলতাগুলো আমরা 5 আগস্টের পর লক্ষ্য করেছি? না, পরিস্থিতি খুব কি উন্নতি হয়েছে? আমরা তো এখন যে সব বিভিন্ন জায়গায় যে মব ভায়োলেন্স এখনো দেখি, সংঘবদ্ধ সহিংসতা, যে সেটি ঘরে বাইরে যে কোনো ব্যক্তি গোষ্ঠী কে যদি মনে করে যে এর সাথে কোনো না কোনোভাবে আমার সাবেক সরকারের যোগাযোগ ছিল বা সাবেক সরকারের সাথে সম্পর্ক ছিল, তাহলে তাকে তার বিরুদ্ধে একটা সহিংসতা তৈরি করা। আমরা সম্প্রতি দেখলাম যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ গ্রেপ্তার করতে পারে, এমনকি স্থানীয় জনগণ সেই গ্রেপ্তারের ব্যাপারে সহায়তাও করতে পারে, কিন্তু তাকে অপমান করা, এইভাবে জনসমক্ষে তার গলায় জুতার মালা দেয়া, মানে এটি সরকারের পক্ষ থেকেও নিন্দা করা হয়েছে। বিএনপিও এটার বিরোধিতা করেছে। এখন হচ্ছে কি, এটা তো আইনের শাসন না। আইনের শাসন হলে মব ভায়োলেন্স হতে পারে না। শুধু সাবেক প্রধান উপদেষ্টার ক্ষেত্রেই নয়, অনেক ক্ষেত্রেই কিন্তু হচ্ছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার না, অনেক ক্ষেত্রেই হচ্ছে। তো এটা বন্ধ করার দায়িত্ব কিন্তু সরকারের। আবার হয়তো অনেকে সামনে নির্বাচনের জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নির্বাচনের জন্য না, শুধু প্রতিদিনের জন্যই তো মানুষের। একটা মানুষ যদি নিরাপদ বোধ না করে, তাকে নিরাপত্তা যদি দেয়া না হয় রাষ্ট্রের পক্ষ থেকে, তাহলে তো এক ধরনের আমরা কি বলে বিশৃঙ্খল অবস্থা, একটা নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়। এবং সেটা যে সারা দেশে হচ্ছে তা না, কিন্তু থেমে থেমে বিভিন্ন জায়গায় তো আমরা দেখি যে সংখ্যালঘুদের উপরও নানা রকম দমন পীড়ন আছে, নানা নামেই। আর নীলফামারীতে আমরা দেখলাম যে একজন কি বলে শিল সম্প্রদায়ের মানুষ যে তার সেলুনে যেভাবে হামলা হলো। এখন সবসময় তো এইসব ক্ষেত্রে ধর্মীয় অনুভূতিকে হাতিয়ার করা হয়। আর পরবর্তীকাল দেখলাম যে তাকে নানাভাবে উস্কে দেওয়া হয়েছে এবং বাবা ছেলে দুজনকেই আহত করে পুলিশের হাতে দেওয়া হয়েছে। মানে এই ধরনের ঘটনা তো কোনোভাবে কাম্য নয়। সুতরাং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে সরকারের প্রধান এবং প্রথম দায়িত্ব। সেটি নির্বাচন ধরেন আগামী ফেব্রুয়ারিতে হবে, কিন্তু বাকি 8 মাস কীভাবে চলবে? বাকি 8 মাসে আমরা বাকি 10 মাস প্রায়, সেই 10 মাস এই সময় তো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো রকম মব ভায়োলেন্স না হয়, কোনো রকম আইন কেউ হাতে তুলে না। আইনের শাসনের প্রথম কথাই হচ্ছে কেউ আইন হাতে তুলে নেবে না। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুস সালাম। আপনার কাছে আসতে যে নির্বাচন করতে সারা দেশে একযোগে যখন জাতীয় নির্বাচন হবে, সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান বা ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি জায়গায় তারাও থাকবে। সেই প্রস্তুতি কি দেখি বা আইন শৃঙ্খলা বাহিনী সেই অবস্থানে ফিরছে বলে মনে হচ্ছে কিনা? আরেকটি বিষয়, প্রধান উপদেষ্টার সঙ্গে সিএসির বৈঠকের বিষয়ে জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছে আপনারই দল বিএনপি। দুইটি বিষয় নিয়ে যদি একটু বলেন, 3 মিনিট সময়।
না দেখেন, এটা কিন্তু এই যে অনেকে বিভিন্ন বিএনপি খালি নির্বাচন করে। একটা জিনিস দেখেন, 5ই আগস্টের পরে ল অ্যান্ড অর্ডার ফোর্স কিন্তু একেবারে ছিলই না কয়েকদিন। সেই সময় কিন্তু ল অ্যান্ড সিচুয়েশন এত ডিটোরেট করে নাই। সেই সময় কিন্তু এই যে যাদের কাছে মবের কথা বলতেছেন, এই ছাত্ররা বা এই তরুণরা বা আমাদের বিএনপি, যেন আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিছে যে তোমরা প্রত্যেকটা থানা পাহারা দিবা, পুলিশ যারা এই মুহূর্তে যারা আছে তাদেরকে পাহারা দিবা, কোথাও যাতে কোনো অঘটন না ঘটে। অর্থাৎ সেই সময় কিন্তু পলিটিক্যাল পার্টি সেই দায়িত্বগুলো পালন করছে। তো ওই যে 5ই আগস্টের যে স্পিডটা ছিল, আমরা চাইছিলাম ওই স্পিডটাকে দিয়েই নির্বাচনটাকে পার করা। তাহলে হয়তো কি কেউ কারচুপি করার সাহস পেত না, কেউ অন্যায় করার সাহস পেত না, সাধারণ পাবলিক সচেতন ছিল। এই স্পিডটাকে তো আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে সময়টা নিয়ে। এটা হলো একটা। আরেকটা হলো যে আপনার, আমি মনে করি যে মবটা থামাইতে হলে সরকার, যেটা সৌরভ ভাই বলছে যে হ্যাঁ সরকারকে থামাইতে হবে। সরকার কয়েকটা পদক্ষেপের মধ্যে একটা পদক্ষেপ নেওয়া উচিত। সেটা হলো যে বিগত ফ্যাসিস্টের যারা সহযোগী ছিল বিভিন্ন পর্যায়ে, যারা তাকে ফ্যাসিস্ট বানাইছে, সেই ব্যক্তিগুলোকে তালিকা করে সরকার তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া উচিত। এতদিনের মধ্যে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন, তাহলেই দেখা যাবে যে আর সেটা হবে না। আর যদি সেটা তারা ঘুরতে থাকে, তারা আরামে বাড়িতে থাকে, তাহলে তো মানুষের মধ্যে যে ক্ষোভ আছে, সেই ক্ষোভের তো একটা বহিঃপ্রকাশ যে কোনো সময় যে কেউ ঘটায় দিতে পারে। আপনি সেই সুযোগটা দিচ্ছেন কেন? যেন আমি মনে করি যে এখন পর্যন্ত তো আমরা হাজারবার বলার পরও আজকে শেখ হাসিনাকে যে ফ্যাসিস্ট বানানোর অন্যতম কারিগর খায়রুল হক, বিচারপতি খায়রুল হক, এখন পর্যন্ত এই সরকার টু শব্দ করে নেই তার ব্যাপারে। তাকে তো ধরার তো দূরের কথা, তো কেন ধরে নেই? এই সমস্ত ব্যক্তিগুলোকে তো আইনের আওতায় আনতে হবে, তাই না? তার সহযোগী যারা ছিল তাদের আইনের আওতায় আনতে হবে। এর জন্যই বললাম যে সবকিছু বিষয়ে দেখেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলছে। আর আরেকটা বিষয় বলতে চাই, তা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 5ই আগস্টের পর থেকে তার বক্তব্য, তার ভূমিকা, তার রোল সবকিছুতে একটা পজিটিভ। তিনি কিন্তু এমন কথাও বলছেন যে দেশের যে কোনো বৃহত্তর স্বার্থে বিএনপি যে কোনো কিছু ছাড় দিতে রাজি আছে। দেখা যায় সেটা যদি আপনি কি বিএনপিকে ঠকানোর জন্য চিন্তা করেন, ওটা তো দেশের স্বার্থে হলো না। দেশের স্বার্থে আপনি চিন্তা করেন, আপনি খালি বিএনপিকে ক্লোজ করতে চান কেন? তাই না? তো এই জন্যই বললাম যে আজকে আমাদের উচিত এখন সব কিছুর ঊর্ধ্বে সরকারও এই মুহূর্তে ইলেকশন শিডিউল অ্যানাউন্স করে দিয়ে ইলেকশন মুখী হওয়া উচিত। হোল নেশনটাকে ইলেকশন মুখী করা উচিত। একটা স্পিড ডেভেলপ করা উচিত, যে স্পিডের মধ্যেই দেখবে যে এই সমস্ত ওই চুরি, ছিনতাই, ভোট রাজধানী এগুলো সব বন্ধ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ জনাব সৌরভ হাসান এবং আব্দুল সালাম, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সপ্তাহে দেশ আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।